দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে অবশ্যই বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। কোথাও গিয়ে বাংলাদেশ শান্ত হওয়ার লক্ষ্য নেই, রক্তক্ষয়ী সংঘর্ষ বাড়ছে এবং এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা তা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না। যদিও এখনো পর্যন্ত একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা 32-এরও বেশি, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, সরকারি চাকরির সংরক্ষণে সংস্কারের দাবিতে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 30-এরও বেশি। শুক্রবারও কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত এবং অশান্তির আবহে সেখানকার ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের জেরে ঢাকার রামপুরা বাড্ডা এলাকায় এখনো পর্যন্ত আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি। এবং গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ চলছে বাংলাদেশে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু যথেষ্টই প্রভাব পড়ছে গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অশান্ত পরিস্থিতি বজায় রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বিভিন্ন জায়গায় ট্রেন পরিষেবাও কিন্তু বন্ধ। অন্যদিকে হিংসা কবলিত বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে হাতের বাইরে চলে যাচ্ছে এবং কোনোভাবে বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। বন্ধ ইন্টারনেট, সরকারি চ্যানেল, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বাড়ছে। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী ঋষিকেশ। ঋষিকেশ, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কোথাও গিয়ে এখনো পর্যন্ত কোনোভাবেই রক্তক্ষয়ী সংঘর্ষ থামার লক্ষণ নেই, অশান্ত পরিস্থিতি থামানো কোনোভাবেই যাচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, কি পরিস্থিতি এখনকার? কারণ এখন ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। একদমই ভাষাতে এক কথায় বলতে গেলে কমপ্লিট শাটডাউন বাংলাদেশে চলছে, কারণ 48টি জায়গাতে কিন্তু বিক্ষোভ, প্রতিবাদ, অশান্তি চলছে। পাশাপাশি আজকে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকার রামপুরা বাড্ডা এলাকায় 3 ব্যক্তি নিহত হয়েছে, আব্দুল গানি, রাকিব এবং রাসেল। আর বিভিন্ন জায়গাতেই এই বিক্ষোভ প্রতিবাদ চলছে। ইন্টারনেট পরিষেবা যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, পাশাপাশি রেল পরিষেবাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো পরিষেবাও আর কিছুক্ষণ পর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে। কারণ এক্ষেত্রে রেল কর্তৃপক্ষের বক্তব্য যে আন্দোলনকারীরা এই রেলের মাধ্যমে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ফলত এক জায়গায় বিক্ষোভ থামলেও আরেক জায়গায় গিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়ে যাচ্ছে। যে কারণেই তারা কিন্তু এই রেল পরিষেবাটাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ প্রশাসন। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে সেখানকার আইনমন্ত্রী এই বিক্ষোভরত পড়ুয়াদেরকে বৈঠকে ডেকেছেন, আলোচনায় ডেকেছেন, কিন্তু কোনোভাবেই পড়ুয়ারা আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। কারণ তাদের বক্তব্য, বন্দুকের নলের সামনে কোনোভাবেই আলোচনা হতে পারে না। তাদের আরও বক্তব্য যে মাত্র 2 দিন আগেই তো শেখ হাসিনা তিনি বক্তব্য রেখেছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তখন কেন আলোচনায় ডাকা হলো না? এতটা দেরি কেন করা হলো আলোচনায় ডাকার জন্য পড়ুয়াদেরকে? যদি আগে ডাকা হতো তাহলে তো এত সংখ্যক মানুষের মৃত্যু হতো না। তুমি যেমনটা বলছিলে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াতে সমস্যাও হচ্ছে। সেখানে ব্যাংকিং পরিষেবাতে কিছুটা সমস্যা হচ্ছে, যদিও কোথাও কোথাও আবার ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়েছিল, তাতে কিছুটা কাজ করা হয়েছে। কিন্তু সেখানকার পড়ুয়াদের বক্তব্য, যদি আরও অশান্তি না চান তাহলে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হোক। কিন্তু কোনোভাবেই এই যে আন্দোলন পড়ুয়াদের, সেই আন্দোলনকে কোনোভাবেই দমন তো করাই যাচ্ছে না, বাগেও আনতে পারছে না বাংলাদেশ প্রশাসন। ভাস্বতী। একদমই ঋষিকেশ, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত প্রশাসনের কি বক্তব্য? পরিস্থিতি কি কোনোভাবে নিয়ন্ত্রণে আসবে? যে পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেমনটা তুমি বলছিলে, পড়ুয়াদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, বাংলাদেশে একাধিক রাস্তা, তো অশান্ত পরিস্থিতি। একদমই, শুধুমাত্র পুলিশ নয়, পুলিশ, র্যাব এবং সেখানকার যে সেনাবাহিনী, বিডিআর, তারাও নেমেছে। পাশাপাশি আরও যেটা সমস্যা ঘোরালো হয়ে উঠছে এই কারণে যে আওয়ামী লীগের যে 2 ছাত্র সংগঠন, যে ছাত্র লীগ এবং অর্থাৎ এই যে স্টুডেন্ট উইংস, তারাও কিন্তু এই আন্দোলন, অর্থাৎ যারা এই সংরক্ষণ বিরোধী আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। ফলত কোথাও গিয়ে সরকারি দল, সরকারের যে সমস্ত নিরাপত্তা যে সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, তারা প্রত্যেকে যেমন রয়েছে, পাশাপাশি এই ছাত্রলীগ তারাও কিন্তু এই বিরোধীদের, অর্থাৎ যারা পড়ুয়ারা রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন নেমেছে। ফলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গাতেই কিন্তু একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ছবি দেখা যাচ্ছে। মৃতের সংখ্যা প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু কোনোভাবেই এই যে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, তাকে কন্ট্রোল করতে পারছে না বাংলাদেশ প্রশাসন।
একদমই ধন্যবাদ জানাবো ঋষিকেশ, আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী ঋষিকেশ। এবং যেমনটা ঋষিকেশ বলছিল যে যেভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এবং কোথাও গিয়ে এই অগ্নিগর্ভ বাংলাদেশের যে পরিস্থিতি, কারণ দিনের পর দিন যে অশান্ত ছবি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে একাধিক যে সরকারি চ্যানেল রয়েছে সেগুলিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সংরক্ষণ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সোমবার থেকেই কিন্তু এই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, এবং দিনভর একাধিক জায়গা থেকে অশান্তির খবর মিলছে। সংবাদ মাধ্যম বাংলাদেশে, সেই সংবাদ মাধ্যমও কিন্তু আক্রান্ত হয়েছে, কোথাও গিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে এবং একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল ইন্টারনেট বন্ধের প্রতিবাদে কিন্তু বৃহস্পতিবার সন্ধে থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিক্ষোভের ছবি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে যেরকম একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের তরফে গুলি চালানো হয়েছে। আজ রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় মৃত্যু হয়েছে আরও ৩ জন ব্যক্তির। ৪৭টি জেলায় দিনভর এই অবরোধ বিক্ষোভের ছবি সামনে এসেছে, এবং শুধুমাত্র ঢাকাতেই যে মৃত্যুর সংখ্যাটা এখনো পর্যন্ত আপনাদের জানাবো ১৯ জনের মৃত্যু হয়েছে। যদিও এই মৃত্যুর সংখ্যা যে সঠিক তা বলা যায় না, কারণ যে ছবি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সঠিক খবর এখনো পর্যন্ত কিন্তু এসে পৌঁছচ্ছে না। মৃতের সংখ্যা যদিও অসমর্থিত সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে ৩০-এরও বেশি জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে এই অশান্ত পরিস্থিতি, এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ প্রশাসন এখনো পর্যন্ত বলছে যে বৃহস্পতিবার কিন্তু ১৯ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে, এবং যার মধ্যে ১৩ জনই ঢাকার বাসিন্দা। মৃতদের মধ্যে কিন্তু একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনিও রয়েছেন। অর্থাৎ সংবাদ মাধ্যম, গণতন্ত্রের যে মাধ্যম, গণতন্ত্রেরও কণ্ঠরোধ করা হচ্ছে বাংলাদেশে, এবং আজ রাজধানীর বেশ কিছু জায়গায় অবরোধ বিক্ষোভ চলছে। কোনোভাবে পড়ুয়া পুলিশের মধ্যে এই অবরোধ বিক্ষোভ পরিস্থিতি প্রশাসন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। আজ রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় মৃত্যু হয়েছে আরও ৩ জন ব্যক্তির। ঢাকা ছাড়াও দেশের ৪৭টি জেলায় বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। অবরোধ, গুলি, পাল্টা গুলি, পুলিশের হামলা, সংঘাতের ঘটনা ঘটেছে শুধু ঢাকাতেই ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম, নরসিংদী, মাদারীপুর, সিলেট, রংপুরেও অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫০০ মানুষ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, বিটিভির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, অফিস সহ সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। হাজার হাজার পড়ুয়ারা তারা হোস্টেল ছেড়ে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ। সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ প্রশাসন তারা জানাচ্ছে যে আজ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, এবং যেখানে কিন্তু ১০-এরও বেশি বাসিন্দা তারা ঢাকার। আপনাদের জানাবো মৃতদের মধ্যে কিন্তু একজন সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিও রয়েছেন। অন্যদিকে পুলিশ কর্মী এবং আন্দোলনকারীরা যেভাবে এই অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এই বাংলাদেশে যে পরিস্থিতি এই মুহূর্তে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠায় সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। বন্ধ ইন্টারনেট পরিষেবা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সংঘর্ষে এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা সামনে আসছে, সেই মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রাজাগোপাল বাবু, যেভাবে বাংলাদেশের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কোনোভাবে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং একটি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হচ্ছে, আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় যেতে চলছে, কি বলবেন, আপনার কি ব্যাখ্যা? নিয়ে গন্ডগোলটা ঘটছে সেটা খুব একটা সিরিয়াস ব্যাপার। ৭২ সালে ৭১ যুদ্ধের পরে, ৭২ স্বাধীনতার পরে তারা ঠিক করে যে যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছে তাদের ছেলেপুলেরা বা তাদের পরিচিতরা তারা রিজার্ভেশন থাকবে। সেটা এখনো পর্যন্ত ওরা বজায় রেখেছে প্রায় ৩০% চাকরি, সরকারি চাকরির, এবং সেই সঙ্গে 10% মহিলাদের জন্য, 10% অনুন্নত এলাকা, সেটাও সঠিকভাবে চিহ্নিত নয়, আবার 5% জনজাতির জন্য, 1% ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য।
তারপরে দেখা যাচ্ছে প্রায় 56% মানে সরকারি চাকরি সেটা মেধার বাইরে চলে যাচ্ছে, মেরিট লিস্টের বাইরে। অর্থাৎ সাধারণ বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের 25% মানুষ হচ্ছে তারা এই 22 থেকে 30-এর মধ্যে তাদের বয়স, চাকরি করার বয়স, সংসার করার বয়স, স্বপ্ন দেখার, স্বপ্ন পূরণ করার বয়স, অথচ কিন্তু সেটা তাদের হচ্ছে না। একটা ডিসেন্ট চাকরি যেটাকে বলতে বোঝায় সেটা সরকারি চাকরি বোঝায় এখনো বাংলাদেশে, কেননা সেখানে শিল্প ব্যবস্থা এখন উন্নত নয়। রেডিমেড গার্মেন্ট ছাড়া এমন আর কোনো তেমন শিল্প সেভাবে সেখানে তৈরি হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বপ্ন সরকারি চাকরিকে ঘিরেই থাকে, অথচ দেখা যাচ্ছে সেটা পাওয়া এটা এমনকি রিজার্ভেশনের ঘেরাটোপে এমনই অবস্থা সাধারণ মানুষের নাগালের আয়ত্তের বাইরে। এতদিন কেউই করেনি। 18 সালে 72 সাল থেকে শুরু করে 18 সালে বাংলাদেশ সরকার বুঝতে পেরে সেটাকে খারিজ করেছিল। আবার কেউ কোর্টে গেছে, কোর্ট থেকে বলছে না এটা আবার ফিরিয়ে আনতে হবে। এই প্রক্রিয়ার মধ্যেই নানানভাবে চলছে এবং কোর্টে যে প্রক্রিয়া এগুলো মানে ওঠানামা করছে, সাধারণ মানুষের সন্দেহ যে সরকার বোধহয় পুরনো ব্যবস্থাকেই বহাল রাখতে চাইছে। তো যাই হোক, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ব্যাপারটা আছে। আমি জানি না কোর্ট কি করতে পারবে, কোর্ট তো আইন মেনেই চলতে হয়। যাই ঘটুক না কেন, সাধারণ শিক্ষিত মানুষের, অল্প বয়সী মানুষের যে দুর্দশা, সে স্বপ্নভঙ্গ, সেটা তো মানে যেভাবে রাস্তায় নাম দেখা গেছে, সরকার মানে এটাকে অনেক সেন্সিটিভ ব্যাপার, এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত ছিল, না করে তারা গুলি চালিয়েছে, অনেকজন মারা গেছে, 32-35 জন মারা গেছে। এটা সহজে মেটার ব্যাপার নয় এবং চাকরিও দেওয়া অত সহজ নয়। এখন সুপ্রিম কোর্ট দেখা যাক কিভাবে যদি মানবিক ভাবে চিন্তা ভাবনা করে তারা যদি মেটানোর কথা ভাবে, এমন একটা জাজমেন্ট দেয়, তাহলে হয়তো কিছুটা এই কাটাঘায়ে হয়তো কিছুটা ইয়ে হতে পারে, মলম করতে পারে, না হলে হয়তো বিপদ বাড়তেও পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে, অশান্ত বাংলাদেশ, সারা বাংলাদেশ জুড়ে রীতিমতো আগুন জ্বলছে কোটা সংস্কার আন্দোলনের আগুন। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত যে খবর যে ৩০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সব থেকে বেশি যে মৃতের সংখ্যা তারা সকলেই কিন্তু ঢাকার বাসিন্দা এবং মর্মান্তিকভাবে গুলিবিদ্ধ হয়েও অনেকে প্রাণ হারিয়েছেন। সমাজ মাধ্যমে সেই সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু সামনে এসেছে এবং সেই ছবি কিন্তু যথেষ্টই উদ্বেগের, কারণ বাংলাদেশে যে পরিস্থিতি গত 48 ঘন্টায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে। আর এবার এ রাজ্যের খবরে নজর রাখবো। নোয়াপাড়ায় ছাত্র নেতার হাতে অস্ত্র, ভিডিও ভাইরাল হয়েছে। বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক অভিযুক্ত শুভাশিস চক্রবর্তীর হাতে আগ্নেয়াস্ত্র, এমনটাই দাবি বিজেপির। আইনের পথে চলবে দাবি তৃণমূল কাউন্সিলরের। পুলিশ শতপ্রণোদিত মামলা শুরু করতে চলেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক, তার হাতে অর্থাৎ সেই পড়ুয়ার হাতে দেখা গেল আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত শুভাশিস চক্রবর্তীর হাতে আগ্নেয়াস্ত্র, এমনটাই বিজেপি দাবি করছে। শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভজিৎ, যে ছবি দেখা গেল এবং বিজেপির তরফে যে অভিযোগ উঠে আসছে, কতটা সত্য সেই অভিযোগ এবং এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি, কি জানা যাচ্ছে সব মিলিয়ে তৃণমূলের তরফে কি সাফাই? দেখো হর্ষদেবী, গারুলিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস চক্রবর্তী, তিনি নোয়াপাড়া তৃণমূল বিধানসভা তিনি পারবেন না এবং তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে তিনি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে একটি ছবি তুলেছেন এবং সেই ছবি ভাইরাল হতে কিন্তু শুরু হয় রাজনৈতিক চাপানোতর নোয়াপাড়া বিধানসভা এলাকাতে। বিজেপির দাবি যে এই যে আগ্নেয়াস্ত্র সেটি একটি আসল আগ্নেয়াস্ত্র এবং সেই আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভাশিস চক্রবর্তী যে ছবি ভাইরাল হয়েছে তা একদমই সত্যের ছবি, এর সাথে কোনো মিথ্যে কথার কোনো জায়গা নেই। তবে স্থানীয় যারা তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এটি আগ্নেয়াস্ত্র নয়, এটি একটি শুধুমাত্র একটি প্রতীকী, মানে একটি খেলনা, এমনই কিন্তু দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। যেখানে এদিক দিয়ে বলে এই শুভাশিস চক্রবর্তীর নামে কিন্তু আগে একাধিক মামলাও রয়েছে
এলাকায় যারা জানিয়েছেন এলাকার বাসিন্দারা, এবং তাছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যে সুভাষিস চক্রবর্তী কোনোদিনও এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের কোনো কর্মী বা কোনো নেতা কোনো বলেই তার কোনো কিছুতেই পরিচয় নেই। তবে পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানার তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা ইতিমধ্যেই রুজু করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই তারপরেই কিন্তু পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে। তবে এই এমন ধরনের ছবি ভাইরাল হওয়াতে সাধারণতভাবে যে ব্যারাকপুরে রাজনীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুভজিৎ, কিভাবে এই হাতে হাতে যে আগ্নেয়াস্ত্র ঘুরছে, কেন প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কেন ওই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়নি? কি জানাচ্ছে প্রশাসন? দেখো বর্ষাদি, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সুভাষিস চক্রবর্তীর খোঁজে ইতিমধ্যেই কিন্তু তল্লাশি শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থানার পুলিশের যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারা গোটা এলাকার চত্বর সুভাষিসের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছেন। তার ফোন ট্র্যাক করা হচ্ছে, তিনি কোন লোকেশনে ছিলেন। আজকে সকাল পর্যন্ত শ্যামনগর অঞ্জনগড় অর্থাৎ সুভাষিস চক্রবর্তীর যে বাড়ি, সকাল 9:30 পর্যন্ত সুভাষিস নিজের বাড়িতেই ছিল। তারপরেই থেকেই কিন্তু যখন থেকে খবর সম্প্রচারিত হয় তখন থেকেই কিন্তু রীতিমতো সুভাষিস গা ঢাকা দেয় এলাকা থেকে। তারপর থেকে পুলিশ একাধিকবার তার বাড়িতে তল্লাশি চালায় এবং যে এলাকাগুলোতে সুভাষিস চক্রবর্তীর যাতায়াত ছিল সেই সমস্ত এলাকাগুলোও কিন্তু পুলিশের টহলদারি বারবার করতে থাকে। তবে যে আগ্নেয়াস্ত্র কথা তুমি বললে, এই আগ্নেয়াস্ত্র সমস্যায় কিন্তু আমদানি হচ্ছে ভিন রাজ্য থেকে। পুলিশের একটা ভূমিকা কিন্তু এখানে সব থেকে বড় কাজ করে, যে পুলিশের কাছে কেন খবর থাকে না যে বারবার করে ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র আসছে এ রাজ্যে, এবং তার ফলে কিন্তু এলাকায় একটি দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। তবে আগ্নেয়াস্ত্র এখনো অব্দি পুলিশ বাজেয়াপ্ত করতে পারেনি, বা সুভাষিস চক্রবর্তীকেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ খুঁজে উঠতে পারেনি। আর কিছুক্ষণের মধ্যেই এই মামলা রুজু হবে এবং তারপরে কিন্তু পরবর্তী পদক্ষেপ পুলিশ নেবে বলে জানিয়েছে পুলিশ সূত্রে। এখনো পর্যন্ত অভিযুক্ত সুভাষিস চক্রবর্তী, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কি কিছু বলছেন বা তার কি কোনো বিষয়ে পুলিশ কি জানাচ্ছে? তার বিরুদ্ধে কি অভিযোগ উঠে আসছে? সুভাষিস চক্রবর্তীর সঙ্গে আমরা একাধিকবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করি এবং তার বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করি। সুভাষিস চক্রবর্তী যেহেতু বাড়িতে নেই তাই তিনি ফোনও তুলছেন না, এবং সুভাষিস চক্রবর্তীর ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর তিনি জানিয়েছে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এটি একটি খেলনা, অর্থাৎ খেলনা বন্দুক, এটা কোনো আসল আগ্নেয়াস্ত্র নয়। সম্পূর্ণ তাকে বিরোধী দলের রাজনীতি যারা করেন তারা কিন্তু তাকে ফাঁসানোর চেষ্টা করছেন, এর সঙ্গে কিন্তু তার কোনো যোগ নেই। তবে এই আগ্নেয়াস্ত্র ছবি আসল অথবা নকল তা কিন্তু আমরা এখনো অব্দি জেনে উঠতে পারিনি, বা পুলিশের তরফ থেকেও কিন্তু এখনো কিছু জানানো হয়নি। তবে বিজেপি সূত্রে যা খবর, যে আগ্নেয়াস্ত্র ছবি দেখা যাচ্ছে, এই আগ্নেয়াস্ত্র কিন্তু একটি আসল আগ্নেয়াস্ত্র। সুভাষিস চক্রবর্তীর ঘনিষ্ঠ সূত্রের দাবি যে তাকে ফাঁসানোর জন্যই কিন্তু চক্রান্ত চালাচ্ছে বিরোধী দল। শুভজিৎ, ইতিমধ্যে যে ছবি সামনে এসেছে তৃণমূল ছাত্র নেতার হাতে অস্ত্র, এখনো পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা এই ছবি সামনে আসার পর কি বলছেন, তাদের কি বক্তব্য? দেখো, গারুলিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর ছিলেন, অর্থাৎ সুভাষিস চক্রবর্তীর বাড়ি যে ওয়ার্ডে, সেই ওয়ার্ডের কাউন্সিলর তাপস বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি এলাকায় কোনোদিন সুভাষিস চক্রবর্তীকে তৃণমূল করতে দেখেননি বা তৃণমূল ছাত্র পরিষদের সাথে কোনোদিন যুক্ত হতে দেখেননি। তিনি দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, কিন্তু তারপরেও সুভাষিস চক্রবর্তী দলীয় একটি পরিচয় নিয়ে টানাপোড়েন রয়ে গেছে। তিনি জানিয়েছেন যে সুভাষিস চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদ করলেও তিনি কিন্তু এলাকায় কোনো থেকে দেখা যায়, হয়তো এলাকার বাইরে এসে রাজনীতি করে। কিন্তু সুভাষিসের যারা ঘনিষ্ঠ মহল, যারা বন্ধু রয়েছে, তারা কিন্তু বলেছে সে কিন্তু এলাকাতে রাজনীতি করে। কারণ একাধিক ছবি যে দেখা গেছে, যেমন নোয়াপাড়ার বিধায়িকা তার সঙ্গেও দেখা গেছে, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে তার সাথে পানিহাটির যিনি বিধায়ক রয়েছেন নির্মল ঘোষ, তার সঙ্গেও ছবি রয়েছে। এরকম একাধিক যখন ছবি রয়েছে তখন নোয়াপাড়া বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ করে সুভাষিস চক্রবর্তী, এটা কিন্তু স্বাভাবিক কথা। যদিও এই ঘটনা সম্পূর্ণ কিন্তু অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা বলছেন যে সুভাষিস চক্রবর্তীর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের কোনো যোগ নেই। তার সাথে একদমই ধন্যবাদ জানাবো শুভজিৎ সিং, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ইতিমধ্যেই যে ছবি সামনে এসেছে, তৃণমূল ছাত্র নেতার হাতে অস্ত্র। পাশাপাশি যে খবরে নজর রাখবো, 7 সকালে কৃষ্ণনগরে গুলি, তোলাবাজির টাকা দিতে রাজি না হওয়ায় গুলিতে আহত এক মাছ ব্যবসায়ী। অন্যদিকে কাঁকসায় জমি বিবাদকে কেন্দ্র করে বন্দুক হাতে তাণ্ডবের অভিযোগ। তোলাবাজদের তাণ্ডব, বন্দুক হাতে দাপাদাপি, মাছ ব্যবসায়ীকে গুলি,
কৃষ্ণনগরে আড়ত থেকে মাছ কেনার সময় আক্রান্ত ব্যবসায়ী, সিসিটিভির ফুটেজে সেই হামলা ধরা পড়ে। দুষ্কৃতীদের গুলিতে জখম মাছ ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ। শুক্রবার 7 সকালে মাছ কিনতে যান বিশ্বনাথ ও তার ভাই সমীর ঘোষ। অভিযোগ, মালোপাড়ার মোড়ে তাদের পথ আটকায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। তোলার টাকা চাওয়া হয় দুই ভাইয়ের থেকে, টাকা দিতে অস্বীকার করেন তারা। এরপরই মাছের বাজারে হামলা হয়। 4 রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। গুলি করা হয় বিশ্বনাথের ভাইকে লক্ষ্য করেও। পালিয়ে প্রাণে বাঁচেন সমীর ঘোষ। কালকে ছেলেটা জেল থেকে ছাড়া পেয়েছে, দু একজনকে পয়সা তুলছে, দিয়ে আমি গিয়েছি, আমাকে বলছে টাকা দিয়ে, আমি দেবো না, ধাক্কা ধাক্কি বন্দুক বের করে মাথায় মারল। একদম বাড়ি বাজারে এই রকিদার আড়তের সামনে। বন্দুক হাতে তাণ্ডবের অভিযোগ কাঁকসায়। ঘটনায় আটক 2 যুবক। বৃহস্পতিবার রাতের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এলাকার বাসিন্দা প্রদ্যুৎ লায়েকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মত্ত অবস্থায় প্রদ্যুৎ 3 রাউন্ড গুলি করেন বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে কাঁকসা থানার পুলিশ 2 জনকে আটক করেছে। অভিযোগ, জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে শুটআউট। পুলিশের চরম ব্যর্থতার জন্য এটা হয়েছে। এই ঘটনা তার প্রমাণ। এখনো যদি এর রাশ না ধরা যায়, তাহলে রাজ্য জুড়ে যা হচ্ছে তা পশ্চিম বাংলার ক্ষেত্রে ভয়ঙ্কর হবে। সেই জন্য এখনো সাবধান হওয়ার জন্য আমি এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি। মমতা ব্যানার্জি দিনের পর দিন আমাদের গোটা রাজ্যটাকে একটার পর একটা মস্তানের হাতে, গুন্ডার হাতে, সমাজ বিরোধীর হাতে তুলে দিয়েছেন। তার সরকার তৈরি হওয়ার পর থেকেই সমাজ বিরোধীরা জানে এটা সমাজ বিরোধীদের সরকার। সেই সমাজ বিরোধীদের কাছে অবৈধ অস্ত্র আছে, সেই অবৈধ অস্ত্র তারা চালিয়েছে। আজকে কৃষ্ণনগরে, কাকসায়, কাল আরেক জায়গায়, পরশু আরেক জায়গায়। একদিকে নদিয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অন্যদিকে কাঁকসায় বন্দুক হাতে তাণ্ডব। কোথা থেকে আসছে বন্দুক? দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্রের এত রমরমা কি করে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর যে খবরে নজর রাখবো, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে। মামলা দায়ের রাজভবনের মহিলা কর্মীর। ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা, অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে এবার সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল। রাজ্য সরকার ও রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সওয়াল করল শীর্ষ আদালত, যার পরিপ্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রকে একযোগে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি প্রতিক্রিয়া তাদের, পরপর শোনাবো। যেটা প্রথা অনুযায়ী যা করার দরকার সেটাই সুপ্রিম কোর্ট করেছে। না কোনো অর্ডার পাস করেছে, না কোনো মন্তব্য জারি করেছে। অতএব যেটা সুপ্রিম কোর্টের করা উচিত সেটাই করেছেন, যে জানতে চেয়েছেন, এটাই স্বাভাবিক আছে। অতএব এতে এত কিছু প্রতি পদে পদে এটা নিয়ে ভাববার অত দরকার নেই। আমরা প্রথমত দেশের সর্বোচ্চ আদালত, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ সম্মান রেখে আমরা বলতে চাই, এই নির্দেশ আসলে ওই মহিলাটির জন্যই জয়ের প্রাথমিক বার্তা। তার কারণ রাজ্যপাল নিশ্চিতভাবে সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত, কিন্তু সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত বলে তিনি তার কন্যা সময় একজন মেয়েকে যৌন নিগ্রহ করবেন আর তারপর পার পেয়ে যাবেন যেহেতু পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। এর আগেও দিল্লির তাজ প্যালেস হোটেলে একজন ওড়িশি নর্তকী, তার বিরুদ্ধে একই রকমের শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সেক্ষেত্রেও পুলিশ তদন্ত করতে পারেনি। এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট এই কারণেই কেন্দ্রকে পার্টি করার নির্দেশ দিয়েছেন, কারণ দিল্লির যে ঘটনাটা ঘটেছিল সেটা রাজ্য সরকারের আওতাভুক্ত নয়। তাই জন্যই সম্ভবত কেন্দ্রকেও এখানে পার্টি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, এবং অ্যাটর্নি জেনারেলকেও এই বিষয়ে তার মতামত ব্যক্ত করতে জানিয়েছেন। আমরা আশাবাদী
যে রাজভবন থেকে বসে নিশ্চিতভাবে রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট, রাজ্যপাল একটা অনারারি পোস্ট, কিন্তু এই অনারারি পোস্টের আশ্রয় নিয়ে যদি রাজ্যের মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। 4:04 দিকে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, পিটিএ মারায় অভিযুক্তদের যাবজ্জীবন সাজা। জমি নিয়ে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে পিটিএ মারার ঘটনায় অভিযুক্তদের সাজা। বৃহস্পতিবার 4 জনকে দোষী সাব্যস্ত করে বিচারক। 19 বছর মামলা চলার পর সাজা ঘোষণা বিচারকের। পিটিএ খুনে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা। 19 বছর মামলা চলার পর সাজা ঘোষণা বিচারকের। জমি নিয়ে বচসা আর তার জেরেই যে ঘটনা সাজা দিলেন শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক। আপনাদের জানিয়ে রাখবো, 19 বছর মামলা চলার পর সাজা ঘোষণা বিচারকের। পিটিএ খুনে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড। 19 বছর ধরে এই মামলা চলছিল এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্ত বিচারকের সাজা ঘোষণা। জমি নিয়ে গন্ডগোল আর তার জেরে পিটিএ খুনের অভিযোগ। পিটিএ খুনে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড। 19 বছর মামলা চলার পর সাজা ঘোষণা বিচারকের। জমি নিয়ে গন্ডগোলে পিটিএ খুনে সাজা ঘোষণা শিলিগুড়ি মহকুমা আদালত। 19 বছর মামলা চলার পর সাজার ঘোষণা। পিটিএ খুনে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড। জমি নিয়ে গন্ডগোল, তার জেরে এক ব্যক্তিকে পিটিএ মারার অভিযোগ। ঘটনায় অভিযুক্তদের সাজা। বৃহস্পতিবার 4 জনকে দোষী সাব্যস্ত করে বিচারক। সাজা দিলেন শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক। পিটিএ খুনে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড। 19 বছর মামলা চলার পর এই সাজার ঘোষণা শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারকের। জমি নিয়ে গন্ডগোলের জের আর তার জেরে পিটিএ খুনে অভিযোগ। যে ঘটনা ঘটেছিল 19 বছর, সেই মামলা চলার পর আজ সাজা ঘোষণা করলো শিলিগুড়ি মহকুমা আদালত। রীনা কুমার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রীনা, শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক ঠিক কি নির্দেশ দিলেন, কি সাজা দেওয়া হয়েছে তা এই অভিযুক্তদের, কি জানা যাচ্ছে আদালতের পর্যবেক্ষণ? একেবারে দেখো, জমি নিয়ে যে গন্ডগোলে এক ব্যক্তিকে পিটিএ মারার ঘটনায়, সেই ঘটনায় কিন্তু অভিযুক্তদের আজ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক। এবং এই ঘটনা, এই যে জানা গিয়েছে যে প্রায় 19 বছর আগে খড়িবাড়িরই জৈনিক উত্তম সরকারের জমিতে অভিযুক্ত 4 জন বর্গা শ্রমিক হিসেবে কাজ করতো এবং ওই 4 অভিযুক্ত যদিও সেই সময় কিন্তু সেই জমি নিয়ে বিবাদ জড়ায় তারা, এবং এরপরেই তাকে মেরে পিটিএ খুন করার অভিযোগ হয় সেই মোট 6 জনের ওপরে, এবং যার মধ্যে 2 জন নাবালক ছিল। এবং এরপরে কিন্তু তারই যে অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের ওপর নানান রকম অভিযোগ ছিল, তারই ভিত্তিতে তাদের ওপর এই কয়েক বছর তারা কিন্তু বেলে বাইরে থাকলেও অবশেষে আজ কিন্তু তাদের যে সেই যে জমির গন্ডগোল, যা 2005-এ সেই গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের ওপরেই কিন্তু যে খুনের অভিযোগের ভিত্তিতে কিন্তু আজ সেই 4 জনকেই বিচারক, শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক, তাদেরকে কিন্তু যাবজ্জীবনের সাজা শুনিয়েছে। ধন্যবাদ রীনা কুমার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আর এবার যে খবরে নজর রাখবো, বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ মুরগি সরবরাহ। বিপাকে সাধারণ মানুষ সহ ক্যাটারিং এর মালিকরাও। মুরগি সরবরাহকারী গাড়ির চালককে পুলিশি মারধরের প্রতিবাদ আমরা দেখেছি বিভিন্ন সময়। পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও যে ঘটনা ঘটেছিল গত কয়েকদিন আগে, পুলিশের তোলা না দেওয়ায় পুলিশ বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল, তারপরে ব্যবসায়ী সংগঠনের তরফে এই মুরগি বন্ধর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বিপাকে পড়েছেন এবার সাধারণ মানুষ থেকে ক্যাটারিং এর মালিকরাও। প্রতিবাদ তাদের, এবং সরকার হস্তক্ষেপ না করলে মুরগির দাম আকাশ ছোঁয়ার সম্ভাবনা রয়েছে। মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় যে সমস্ত মুরগি নিয়ে যাওয়া হতো তাখানে চালককে হেনস্থার প্রতিবাদ। রাজ্য জুড়ে মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে মুরগি সরবরাহ, এবং সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে সরকার যদি হস্তক্ষেপ না করে মুরগির দাম আকাশ ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। দু জায়গার এই মুহূর্তে ছবি জানবো। সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে ঘাটাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন, অন্যদিকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায় জামালপুর থেকে। আমি শুরুতেই মধুসূদন তোমার কাছে আসব। আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় পুলিশের তোলা না দেওয়ায় চালককে রীতিমতো হেনস্থার অভিযোগ এবং চালককে মারধরের অভিযোগ সামনে এসেছিল। এবার এই মুরগির সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্তের পথে যে হাঁটা হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন, সাধারণ মানুষজন তারা কি বলছেন? মুরগির দাম তো সেক্ষেত্রে আকাশ ছোঁয়া হবে। দেখো ভাষ্যজ্যোতি, একেবারে কিন্তু রাজ্য পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একটা চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে। লোকাল যে সমস্ত যারা পোল্ট্রি ফার্ম যারা তৈরি করেছিল, তাদের যে সমস্ত যে স্টক, সেই স্টক থেকে কিন্তু আস্তে আস্তে করেছে মুরগি, আর এরই কারণে কিন্তু চরম যেমন সমস্যায় পড়েছে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারাও। ক্রেতারা আজ সকাল থেকে বিভিন্ন দোকানগুলোতে তারা যখন যাচ্ছে যে তারা মুরগির মাংসের আনার জন্য, সেখানে তাদেরকে বলা হচ্ছে যে এই মুহূর্তে মুরগির মাংসের নেই, কারণ মুরগির যে একটা চাহিদা, সেই চাহিদা মতো তারা বাজারে আসছে না মুরগি। অপরদিকে যেটা ধর্মঘটে যেটা ডাক দেওয়া হয়েছে রাজ্য পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেটা জানা যাচ্ছে যে প্রায় 4557টির মতো রাজ্য পোল্ট্রি অ্যাসোসিয়েশনের গাড়ি এই মুরগি সরবরাহ কেন্দ্রে কাজে লাগানো হয়েছে। পরবর্তীতে পুলিশের যে একটা জুলুম, সেই পুলিশি জুলুমের অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু ধর্মঘটের ডাক। এখন দেখার কি সিদ্ধান্ত নেওয়া হয়, এবং বর্তমানে আস্তে আস্তে যে মুরগির যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ক্রেতারা যখন না পাচ্ছেন, সেক্ষেত্রে একটা চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে। অন্যান্য জায়গায় যে সমস্ত ক্যাটারার যারা আগে থেকে বায়না নিয়েছিলেন যে এই তারিখের মধ্যে তাদের ডেলিভারি দিতে হবে, অর্থাৎ মাংস তাদেরকে যোগান দিতে হবে, তাদেরও একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছে তারা কিভাবে এই মুরগির যোগান দেবেন। পাশাপাশি যে সমস্ত যে লোকাল, অর্থাৎ কয়েকজন ক্ষুদ্র 22 থেকে 23টি ফার্ম নিয়ে তারা একটি করেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চরম দুশ্চিন্তার মধ্যে পড়ছে। তাদের ফার্ম থেকে কিন্তু আস্তে আস্তে মুরগি বেরিয়ে যেতে শুরু করেছে। এই মুরগির সংকট দেখা দেওয়ার কারণেই কিন্তু একদিকে যেমন চড়া হতে শুরু করেছে মুরগির দাম, সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ যে সমস্ত মুরগির দোকান রয়েছে সেগুলি কিন্তু বন্ধের পথে। একদমই, তুমি সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সৌম্যদীপ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি তমলুক থেকে। সৌম্যজিৎ রয়েছে। সৌম্যজিৎ, তোমার কাছেও আসবো, তবে বর্ধমানের জামালপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কুণাল। তোমার কাছে আসবো। এই মুহূর্তে রাজ্য জুড়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে ছবি দেখা গেছে, বিভিন্ন জায়গায় মুরগি যে সরবরাহ বন্ধ হয়েছে, সেক্ষেত্রে দাম বাড়ছে। সাধারণ মানুষজন কি বলছে, জামালপুরে কতটা প্রভাব পড়েছে? একদমই, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কিন্তু এই যে মুরগি সরবরাহ, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর সেই ছবিটাই কিন্তু আজকে সকালবেলা থেকে পূর্ব বর্ধমানের জামালপুরে দেখতে পাওয়া যাচ্ছে। একের পর এক দোকানে আমরা ঘুরেছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু একটাই ছবি উঠে আসছে, সেটা হচ্ছে তাদের যে স্টক যে রয়েছে মুরগির, সেই মুরগির স্টক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে দুপুরের মধ্যেই কিন্তু মুরগির স্টক শেষ হয়ে যাবে বলেছিল সেই ব্যবসায়ীরা, এবং তারপরেই কিন্তু তাদের দোকান বন্ধ করে দিতে হবে, দোকান বন্ধ করে দেবার কথা বলেছেন তারা। এবং একদিকে যেমন দোকান বন্ধের কথা বলছেন, অন্যদিকে কিন্তু যে সমস্ত ক্যাটারার যারা এই মুরগির দোকান থেকে মুরগি কিনে অন্যত্র বিভিন্ন রেস্টুরেন্ট এবং তার সাথে সাথে তারা বিবাহ, অন্নপ্রাশন বাড়ি এবং যে সমস্ত কন্ট্রাক্টগুলো ধরেন, সেখানেও কিন্তু সামনেই তাদের অনুষ্ঠান রয়েছে, কোথাও অন্নপ্রাশন রয়েছে, কোথাও জন্মদিন রয়েছে, কোথাও বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেখানে কিন্তু তাদের কপালও কিন্তু একটা চিন্তার ভাঁজ যে তারা কিভাবে এই মুরগি তারা সরবরাহ করবে, কেননা মধ্যরাত থেকেই কিন্তু বন্ধ হয়ে গেছে সরবরাহ। তার ফলে কিন্তু যেমন দোকানদাররা তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, ঠিক তেমনি এই যে জামালপুরের যে সমস্ত ক্রেতারা রয়েছেন, যারা মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষ রয়েছেন, যাদের হয়তো খাসির মাংস তাদের আনা সম্ভব হয় না, কেনা সম্ভব হয় না, তারা এই মুরগির মাংস কিনেই কিন্তু সেই সচ্ছলতা ঘোচান। কিন্তু সেখানেও কিন্তু তাদের কপালেও কিন্তু একটা চিন্তা যে কোথাও দোকান যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মাংস কোথা থেকে তারা কিনবেন। একদিকে যেমন দোকান মাংস মিলবে না, তেমন যে সমস্ত স্টক কিছু যেগুলো মুরগি রয়েছে, সেখান থেকেও যদি মুরগি সরবরাহ করা হয়, তাহলে কিন্তু তার দাম কিন্তু আকাশ ছোঁয়া হবে। সেটা কি মধ্যবিত্ত সাধারণ বাঙালির কেনার সম্ভব হবে, সেটাই কিন্তু এখন চিন্তা।
একদমই কুণাল, সঙ্গে থাকো। এবার একটু নজর রাখবো তমলুকের দিকে। সৌম্যজিৎ রয়েছেন সেখান থেকে সরাসরি। সৌম্যজিৎ, যেমনটা ব্যবসায়ীরা বলছেন যে সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে মুরগির দাম আরো বাড়বে, সেখানে ব্যবসায়ীরা কি বলছেন, তাদের কি দাবি, পাশাপাশি সাধারণ মানুষজন কি বলছেন, কতটা প্রভাব পড়েছে তমলুকে? সত্যি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল থেকে যে বন্ধ ডাকা হয়েছিল সেই বন্ধ কিন্তু এখনো চলছে এবং গতকালকেই নবান্নের তরফে তাদের সাথে একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে কিন্তু তাদের দাবি কিছুটা মেনে নেন নবান্ন কর্তৃপক্ষ এবং তারা যেটা জানিয়েছেন বাকি যে সমস্ত বিষয়ে তারা দাবি জানিয়েছিলেন তাদের কিছু কিছু বিষয়ে কিন্তু তারা ভেবে দেখবেন বলেই জানিয়েছেন এবং বন্ধ কিন্তু জারি থাকবে বলেই তারা জানিয়েছিলেন। এবং আজ সকাল কিন্তু তারা সেই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা যেটা জানাচ্ছেন যে নবান্নের যে হস্তক্ষেপে তারা কিন্তু খুশি এবং তারা কিন্তু বন্ধ প্রত্যাহার করে নেবেন এবং তাদের দাবি যদি ভবিষ্যতে না মানা হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের পক্ষে যাবেন। কিন্তু এখন যে এই বন্ধের প্রভাব কিন্তু পুরো তমলুক জুড়েই পড়তে শুরু করেছে, কেননা যেহেতু মুরগি সরবরাহ বন্ধ, যে সমস্ত দোকানগুলিতে মুরগি স্টক ছিল সেই স্টকও কিন্তু প্রায় শেষের মুখে এবং সেই স্টকের কিন্তু ইচ্ছে মতো দাম বাড়িয়ে চলেছেন ব্যবসায়ীরা। অর্থাৎ যে মুরগির কেজি ছিল 200 টাকা সেটি কিন্তু 300 থেকে 350 টাকা করে কিন্তু এখন বিক্রি চলছে এবং এর জন্যই কিন্তু মধ্যবিত্তের পকেটে কার্যত টান পড়েছে। এবং অপরদিকে শুধু মধ্যবিত্ত মাংস দোকানে কিনতে যাওয়া নয়, রেস্টুরেন্ট কিংবা যে সমস্ত হোটেল রয়েছে সেখানেও কিন্তু দাম বাড়ানো হচ্ছে, কেননা যোগান নেই, অপরদিকে চাহিদা তুঙ্গে, সেহেতু কিন্তু দাম বাড়িয়ে চলেছেন মাংস দোকানিরা এবং হোটেল এবং রেস্টুরেন্ট এরাও কিন্তু দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। যদি স্ট্রাইক বন্ধ হয় তবেই কিন্তু আবার মধ্যবিত্তের এই যে পকেটে টান এই ভাবটা কিন্তু কমবে। ভাষ্য দিদি। একদমই ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন তমলুক থেকে সৌম্যজিৎ। তোমাকেও ধন্যবাদ জানাবো, তিনজনকে ধন্যবাদ। অন্যদিকে ঘাটাল থেকে মধুসূদন, অন্যদিকে জামালপুর থেকে কুণাল ছিলেন আমাদের সরাসরি প্রতিনিধি। ধন্যবাদ জানাবো তোমাদের তিনজনকে। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী প্রকল্প নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। নথি হস্তান্তর করে নবনির্বাচিত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর ওপর জল প্রকল্প ছিল 2024 লোকসভা নির্বাচনের হাতিয়ার। বাঁকুড়া জেলার কৃষিকাজ ও পানীয় জল সরবরাহের জন্য দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর ওপর নদীবাঁধ প্রকল্প ভাবনা বহুকালের। একদিকে সেচের জলের অভাব, অন্যদিকে পানীয় জলের সংকট মেটাতে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর ওপর একাধিক বাঁধ তৈরি করার প্রস্তাব দীর্ঘদিনের। বিশেষজ্ঞদের ধারণা ওই দুই নদীর ওপর বাঁধগুলি তৈরি হলে বদলে যাবে বাঁকুড়া সদর শহর সহ জেলার পশ্চিমাংশের অর্থনৈতিক চালচিত্র। একাধিকবার রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের মুখে এই প্রকল্পের কথা শোনা গেলেও আদতে বাস্তবের মুখ দেখেনি এই প্রকল্প। এবার গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী প্রকল্প নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। নথি হস্তান্তর করে নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। প্রকল্প রূপায়ণ না হওয়ায় পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীকেই দুষলেন নবনির্বাচিত সাংসদ। এই 3খানা ড্যাম তৈরির প্রপোজাল, তো সেই প্রপোজাল রাজ্য সরকার তার যে পলিসি প্যারালিসিস তার কারণে এটা হচ্ছে না। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যেন 2026-এর মধ্যে এই প্রজেক্টের কাজ শুরু হয়। কাগজ আমাকে পাঠিয়েছেন, সেই কাগজটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রজেক্টটা সাকসেস করার জন্য কি কি স্কিম তৈরি করেছে, কি রকম ডিপিআর তৈরি হয়েছে, সেই কাগজগুলি পাঠিয়েছেন। এইটা যে হচ্ছে না এর জন্য একজন সংসদ হিসাবে দিল্লিতে কোনোদিন প্রশ্ন করলেন না, কারণ এটা শুধু বাঁকুড়া না, বাঁকুড়া বর্ধমান মিলে এই কাজটা করতে হবে, সেটা অন প্রসেসিং রয়েছে। আমরা আশা করছি প্রিন্সিপাল সেক্রেটারি মিটিংয়ে হলে আমরা এটাকে সলভ করে নিতে পারবো, যাতে বাঁকুড়ায় জলের সমস্যার সমাধান হয়ে যায়। বাঁধ তৈরি নিয়ে রাজনৈতিক তরজা শেষ হয়ে কবে প্রকল্প রূপায়ণ হয় তার অপেক্ষায় বাঁকুড়াবাসী। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। গজলডোবা জমি কেলেঙ্কারি নিয়ে সরকারের শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। গজলডোবায় যে রিসর্টগুলি ভাঙা হয়েছে তা শুধুই আইবাস। মুখ্যমন্ত্রী যে দফতরের দায়িত্বে আছেন তা দুর্নীতির চরম পর্যায়ে, এমনটাই বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো, গজলডোবায় জমি কেলেঙ্কারি নিয়ে সরকারের শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
গজলডোবায় জমি কেলেঙ্কারিতে শ্বেতপত্র প্রকাশের দাবি, সরকারের শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই যে নাটক, এই নাটক অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ভাঙা হয়েছে কোথায়? ওগুলো হচ্ছে আমি মানে এখন কি যাই না, টাচ করা হয়েছে, মানে ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো হয়েছে, লোক দেখা। এটা ভাঙা টাঙা কিচ্ছু হয়নি। এই যে আপনারা প্রচার করছেন না ভাঙা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছে আমি সব ভেঙে দিচ্ছি, কিচ্ছু হয়নি। কোথাও 1%, কোথাও 2% একটু টাচ করে বাদবাকি 98%কে ইনট্যাক্ট রাখা হয়েছে, যাতে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে যে পুষ্টিটা হয় এদের অর্থে, সেই পুষ্টিটা যাতে বন্ধ না হয়। আপনাদের শোনালাম বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি ঠিক কি মন্তব্য করেছেন। সরকারি জমি জবরদখল করে রিসর্ট, এর আগে আমরা দেখেছিলাম যে বুলডোজার দিয়ে সেগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত দে। সুজিত, সরকারের তরফে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এর আগেই আমরা দেখেছিলাম গজলডোবায় যে রিসর্ট দেখা গিয়েছিল, এখানে একটি তৃণমূল নেতার এবং বিজেপি নেতারও রিসর্ট ছিল। সে জায়গায় দাঁড়িয়ে শঙ্কর ঘোষের রাজ্যে মন্তব্য ঠিক কি স্পষ্ট করতে চাইলেন তিনি? জলপাইগুড়িতে ডিএম অফিস, সেই ডিএম অফিসে কিন্তু শঙ্কর ঘোষ তিনি কিন্তু এসেছিলেন, এসে কিন্তু ডিএম এর সাথে কথা বলতে এসেছিল। ডিএম এই যে জলপাইগুড়ি গাজলডোবায় যে কিছু রিসোর্ট আছে, সেই রিসোর্ট গুলোকে নিয়ে কথা বলতেছে। সেখানে বিজেপি নেতা ও তৃণমূল নেতার যে বেআইনি ভাবে যে রিসোর্ট বানিয়েছে, সেই রিসোর্ট গুলো নিয়ে কথা বলতে, তার সাথে কিন্তু ডিএম ও প্রশাসনিক কিন্তু কেউ কথা বলে নাই। সেই নিয়ে কিন্তু বললো যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে যে হুট করে বিজেপির যে নেতা, তার কিন্তু কাগজপত্র কিছুটা ছিল, তার কাছে পাট্টাও ছিল, কিন্তু তারপরেও কিন্তু তার বক্তব্য যে তার কিন্তু রিসোর্ট ভেঙে দেওয়া হয়েছে, সেই কথা কিন্তু বলেছিল। একদমই ধন্যবাদ জানাবো সুজিত দে, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে গজলডোবায় বেশ কিছু রিসর্টে প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে সেই সমস্ত রিসর্ট গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং চলতি সপ্তাহে আমরা দেখেছিলাম যে প্রশাসনের তরফে গজলডোবায় পুলিশের উপস্থিতিতেই সরকারি জায়গায় গড়ে ওঠা একের পর এক যে অবৈধ রিসর্ট, তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। আপনাদের আরও একবার শোনাবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি ঠিক কি বলেছেন। এই যে নাটক, এই নাটক অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ভাঙা হয়েছে কোথায়? ওগুলো হচ্ছে আমি মানে এখন কি যাই না, ওটা একটু টাচ করা হয়েছে, মানে ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো হয়েছে, লোক দেখানো। ওটা ভাঙা টাঙা কিচ্ছু হয়নি। এই যে আপনারা প্রচার করছেন না ভাঙা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছে আমি সব ভেঙে দিচ্ছি, কিচ্ছু হয়নি। কোথাও 1%, কোথাও 2% একটু টাচ করে বাদবাকি 98%কে ইনট্যাক্ট রাখা হয়েছে, যাতে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে যে পুষ্টিটা হয় এদের অর্থে, সেই পুষ্টিটা যাতে বন্ধ না হয়। মন্তব্য, চলতি সপ্তাহেই আমরা দেখেছিলাম পুলিশের উপস্থিতিতে গজলডোবায় সরকারি জমিতে একের পর এক যে রিসর্ট, সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে এবং সেখানে বেশ কিছু বিজেপি নেতার রিসর্ট ছিল, তৃণমূল নেতারও রিসর্ট ছিল, সেই সমস্ত কিছুই পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এই বিষয়টিকে আইওয়াশ বলা হচ্ছে বিজেপি বিধায়কের তরফে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন যে গজলডোবায় যে সমস্ত রিসর্ট ছিল, যেগুলো পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে, সবটাই আইওয়াশ, এমনটাই বলছেন তিনি। সরকারি শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন। কি বলবেন আপনার প্রতিক্রিয়া? দেখুন, কিছু স্টিরিওটাইপ কথা শিখেছে, সেই কথাগুলো বলে শঙ্কররা, ওই কথাগুলো অভিধানের সন্তবে ছিঁড়ে তারা বলে। রাজ্য সরকারের মতো নির্দেশে ভূমি রাজস্ব দপ্তর এবং প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং এই জঞ্জালগুলো সরাতে সময় লাগছে। ম্যাক্সিমাম জায়গাগুলো যখন শঙ্করবাবু সিপিএম করতেন, জিআরএফ করতেন, সেই সময়কার বামফ্রন্ট আমলে এই জায়গাগুলো বেশিরভাগ জায়গাগুলো বেহাত হয়েছিল। যাই হোক, রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। শঙ্কর ঘোষ যা খুশি বলতে পারেন, তাতে কিছু যায় আসে। ধন্যবাদ জানাবো গৌতম বাবু আপনাকে।
গৌতম দেব শিলিগুড়ির মেয়র ছিলেন ফোন লাইনে। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মাইক্রোসফট সার্ভারে যান্ত্রিক গোলযোগ, বিশ্বজুড়ে একাধিক পরিষেবায় প্রভাব, বিশ্বজুড়ে একাধিক বিমান পরিষেবায় প্রভাব পড়েছে এবং যারা মাইক্রোসফট ব্যবহারকারী তারা তাদের ডেস্কটপ বা ল্যাপটপ খুললেই দেখছেন নীল পর্দা ভেসে আসছে এবং কোথাও গিয়ে আপডেট নেওয়ার কথা বলা হচ্ছে, যদিও সেই আপডেট নেওয়ার পর এই কিন্তু যে গোলযোগ তৈরি হয়েছে সেই গোলযোগ থেকে রেহাই পাচ্ছেন না ব্যবহারকারীরা এবং যার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা পরিষেবা বিঘ্নিত হয়েছে, ব্যাপক প্রভাব পড়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জেও। অস্ট্রেলিয়ায় ব্যাংক, টেলিকম, মিডিয়ায় ব্যাপক প্রভাব পড়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবাতেও প্রভাব পড়েছে। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, সকাল থেকে যে সমস্যার মুখে পড়ছেন উইন্ডোজ ব্যবহারকারীরা এবং তারা যখন কম্পিউটার বা ল্যাপটপ খুলছেন তখন দেখছেন যে নীল পর্দা ভেসে আসছে, সেখানে আপডেট বলে অপশন আসছে। এই ব্যবস্থা থেকে মাইক্রোসফট কর্তারা এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পেরেছেন? কখন এই বিষয়টা থেকে, সমস্যাটা থেকে সাধারণ মানুষ রেহাই পাবে? একদমই ভাস্বতী, এই জায়গার এই খবরটাই দর্শকদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা এই মুহূর্তে দেব। এই মুহূর্তে যেটা মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হচ্ছে, যে সমস্যা ছিল সেই সমস্যার একেবারে মূলে গিয়ে বুঝতে পারা গিয়েছে, চিহ্নিত করা গিয়েছে সমস্যাটি ঠিক কোথায় এবং সেই সমস্যা আপাতভাবে সমাধান করা সম্ভব হয়েছে এবং সেক্ষেত্রে একজন এই মাইক্রোসফট 365 ব্যবহারকারীকে ঠিক কি করতে হবে মাইক্রোসফট ইতিমধ্যেই সেটা টুইট করে সেটা জানিয়ে দিয়েছে। ক্রাউড স্ট্রাইক বলে যে সংস্থা এই ক্লাউড সার্ভারের মাধ্যমে যে সাইবার সিকিউরিটির কাজটা করে থাকে মাইক্রোসফটের জন্য, তাদেরই একটি আপডেট ইনস্টল করতে গেলেই বিএসওডি এই এরারটা সামনে আসছিল এবং বিএসওডি মানে হচ্ছে গিয়ে বারংবার যিনি ব্যবহারকারী তার সামনে কম্পিউটারটা ওপেন করলেই সেটা শাটডাউন হয়ে যাচ্ছিল বা রিস্টার্ট হয়ে যাচ্ছিল এবং রিস্টার্ট হওয়ার পর স্বাভাবিক স্ক্রিনে ফেরার আগেই আবার রিস্টার্টে চলে যাচ্ছিল। এই পরিস্থিতিটা থেকে যখনই সামনে আসে তারপরেই ক্রাউড স্ট্রাইক গোটা বিষয়টি দেখে এবং তারপরে সমস্যাটি চিহ্নিত করা সম্ভব হয়। এই মুহূর্তে সমাধান করা হয়েছে বলেও দাবি করছে মাইক্রোসফট। কিন্তু এর জেরে গোটা বিশ্ব জুড়ে হসপিটাল, ব্যাংকিং, শেয়ার বাজার, বিমান পরিবহন, বিভিন্ন যে পরিষেবা সংস্থাগুলি যারা মাইক্রোসফটের ব্যবস্থাকে ব্যবহার করে তারা কিন্তু ব্যাহত হয়েছে। যেমনভাবে তুমি একটু আগেই জানালে আমেরিকা, জার্মানি তাদের উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ, অস্ট্রেলিয়ায় ব্যাংকিং এবং হাসপাতাল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আমাদের কলকাতা বিমানবন্দর থেকে দুটি বিমান, একটি কলকাতা থেকে ইন্ডিগোর বিমান শিলচরে যাওয়ার কথা ছিল, একটি ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল, দুটি বিমানই যেতে পারেনি, বাতিল করা হয়েছে। ইতিমধ্যে ব্যাঙ্গালোরে যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে হাতে লিখে টিকিট দেওয়া হচ্ছে। একটা প্রচুর যাত্রী একসঙ্গে ব্যাঙ্গালোর বিমানবন্দরে পৌঁছে যাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তিনি একটি জানিয়েছেন যে খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দর্শক যারা যাত্রী আছেন তাদের যেন সহযোগিতা করে বিমান পরিবহন সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য ছিলেন নিউজরুম থেকে। অন্যদিকে এই নিয়ে সাইবার বিশেষজ্ঞরা কি বলছেন আমরা কথা বলেছিলাম ফোন লাইনে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর সঙ্গে। কি প্রতিক্রিয়া তার শুনুন। এটা আমি বলবো বেসিক্যালি মাইক্রোসফট একার প্রবলেম নয়, এটা মাইক্রোসফটে একটা সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করা হয়, অনেকেই করে, অনেক কোম্পানি, ক্রাউড স্ট্রাইক বলে। ক্রাউড স্ট্রাইক একটা সমস্যা হয়েছে, তার জন্য মাইক্রোসফটের সঙ্গে এটা কাজ করছে না এবং মাইক্রোসফটটা লোড হচ্ছে না, মানে উইন্ডোজটা লোড হচ্ছে না। তো তার জন্য যেহেতু এটা খুব পপুলার সফটওয়্যার, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এটা ব্যবহার করে এবং তার জন্য ব্যাংকিং, এভিয়েশন, এয়ারপোর্ট, হসপিটাল সব জায়গাতে এই সমস্যাটা দেখা যাচ্ছে। এই মুভমেন্টে দাঁড়িয়ে একটা টেম্পোরারি সলিউশন বেরিয়েছে যেটা দিয়ে মেশিনগুলোকে আপ করা যায় এবং আমার মনে হচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে একটা সলিউশন বেরোবে এবং ম্যাক্সিমাম মেশিনই রিভাইভ করা যাবে, মানে আবার চালু করা যাবে। তবে আগামী দিনে কোম্পানিগুলোকে একটু মাথায় রাখতে হবে যে ব্যাকআপ যে মানে অল্টারনেট কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু বিজনেস কন্টিনিউটি একটা ইস্যু আছে এবং মিশন ক্রিটিক্যাল সিস্টেমগুলো কিন্তু খুব বাজেভাবে সাফার করবে। আমরা যেভাবে টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমাদের কিন্তু সাইবার সিকিউরিটি একমাত্র ইস্যু নয়, আমাদের কাছে কিন্তু বিজনেস কন্টিনিউটিটা কিন্তু ভবিষ্যতে মাথায় রাখতে হবে। 4টে 4 দিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।